হ্যালো বাচ্চারা, তড়িৎ রসায়ন পর্ব 4 আর এই পর্ব 4 আমরা পড়াশোনা করব হচ্ছে ফ্যারাডের দ্বিতীয় সূত্র। তো ফ্যারাডের দ্বিতীয় সূত্র এটা অত ডিটেইলসে আমাদের বইয়ে বা আমাদের সিলেবাসে নাই, অত ডিটেইলসে অত বেশি পরিমাণে পরীক্ষায় আসেও না। তো এটা নিয়ে খুব বড় করে কিছুই পড়বো না, জাস্ট আমরা সূত্রটা বুঝবো আর দু চারটা ম্যাথ করব। মোটামুটি ছোটখাটো একটা কম্প্যাক্ট ক্লাসের মধ্যে থিওরি, ইকুয়েশন এবং এটার ম্যাথ সবকিছু হয়ে যাবে। ঠিক আছে, তো চলো আমরা স্টার্ট করি। শুরুতে আসি, ফ্যারাডের সূত্র জিনিসটা কি, দ্বিতীয় সূত্র স্পেশালি কি বলছে, যদি ভিন্ন ভিন্ন তড়িৎ বিশ্লেষ্য পদার্থের মধ্যে দিয়ে একই পরিমাণ বিদ্যুৎ প্রবাহিত করা হয় তবে ভিন্ন ভিন্ন তড়িৎ দ্বারে সঞ্চিত বা দ্রবীভূত পদার্থের ভরের পরিমাণ তাদের নিজ নিজ রাসায়নিক তুল্যাঙ্কের সমানুপাতিক হবে। আচ্ছা, কি কি বলা আছে এখানে? দুইটা জিনিস, যে একই পরিমাণ বিদ্যুৎ, একই পরিমাণ বিদ্যুতের কথা বলা আছে। এরপরে আরেকটা জিনিস বলা আছে কি, যে তাদের তড়িৎ দ্বারে দ্রবীভূত বা সঞ্চিত পদার্থের ভর, পদার্থের ভরটা কি হবে? পদার্থের ভরটা হবে তাদের নিজ নিজ রাসায়নিক তুল্যাঙ্কের সমানুপাতিক। আচ্ছা, এখানে ব্যাপারটা কি দাঁড়াইছে একটু খেয়াল করো। এখানে ব্যাপারটা কি দাঁড়াইছে, যেমন আমরা এতদিন কি পড়াশোনা করছি, প্রথম সূত্রে আমরা পড়াশোনা করলাম যে যদি আমরা এই পরিমাণ কারেন্ট এত সময় ধরে প্রবাহ করি তাহলে কি পরিমাণ ক্যাথোডে কি পরিমাণ কপার জমা হবে, কি পরিমাণ জিঙ্ক জমা হবে, কি পরিমাণ কি বলে এটাকে এই সিলভার জমা হবে, ইত্যাদি ইত্যাদি, কি পরিমাণ জমা হবে এটা, তাই না? কোথায়? যেখানে আমরা নির্দিষ্ট পরিমাণ বিদ্যুৎ দিছি, নির্দিষ্ট পরিমাণ কি দিছি, নির্দিষ্ট পরিমাণ নির্দিষ্ট সময় ধরে দিছি। এবার ফ্যারাডে সাহেব চিন্তা করলো, এই একজন যে কোনো একটা পার্টিকুলার একটা তড়িৎদ্বার নিয়ে আর কত, আমরা একটা কাজ করি, আমরা একাধারে কয়েকটা নেই, একাধিক নেই, একাধিক তড়িৎদ্বার নিব, নিয়ে একই পরিমাণ কারেন্ট দিব, দিয়ে আমরা দেখব যে কে কতটুকু আমার কি করতেছে, জমা হইতেছে। খুবই সিম্পল। ধরো তোমার আমি 10 ভোল্ট কারেন্ট দিলাম, তুমি হচ্ছে যে এইখানে মোটামুটি ধরো 10 ভোল্ট কারেন্ট মনে করো যে আমি তোমার 1 ঘন্টা ধরে দিলাম, তুমি নির্দিষ্ট পরিমাণ কাজ করলা। আবার আরেকদিন আরেকজনরে আমি মনে করো যে 20 ভোল্ট কারেন্ট দিলাম, দিলেও সে নির্দিষ্ট পরিমাণ সময় ধরে দিলাম, সে মনে করো বেশ কিছু কাজ করলো। এখন আমার মাথায় আসলো যে আচ্ছা, আমি যদি এই দুইজন রে একই পরিমাণ কারেন্ট দেই একই সময় ধরে, তাহলে দুইজন কে কতটুকু কাজ করবে? তো এখন একই পরিমাণ কারেন্ট আমি তোমাদের দুজনকে দিলাম, দুইজন কি সেম কাজ করবে? ডেফিনেটলি না। কে কতটুকু কাজ করবে এটা ডিপেন্ড করবে কার ক্যাপাবিলিটি কতটুকু, তাই না? কে কত কারেন্ট নিতে পারতেছে, কার কতটুকু কারেন্ট লাগতেছে, এটার উপর না? সিমিলারলি এখানেও ব্যাপারটা এরকম, যে তুমি মনে করো যে একটা জিঙ্ক একটা কপার, দুইটা তড়িৎদ্বারের মধ্যে দিয়ে একই পরিমাণ কারেন্ট তুমি দিলা। এখন জিঙ্ক কতটুকু জমা হবে সেটা ডিপেন্ড করবে জিঙ্কের রাসায়নিক তুল্যাঙ্কের উপর, কপার কতটুকু জমা হবে সেটা ডিপেন্ড করবে কপারের রাসায়নিক তুল্যাঙ্কের উপর। তুমি বলতে পারবা না যে ভাই আমি কারেন্ট তো সেম দিছি, তাহলে দুইটা আমার সেম জমা হবে না কেন? হ্যাঁ, মনে করো তুমি এখানে 100 টাকার কারেন্ট দিলা, হ্যাঁ 100 টাকার কারেন্ট দিলা, 100 টাকার কারেন্ট দিলা, তো দিয়ে তুমি কি করলে, একটা দিলে হচ্ছে ধরো তুমি জিঙ্কের তড়িৎদ্বারের মধ্যে, আরেকটা দিলে হচ্ছে তুমি কপার তড়িৎদ্বারের মধ্যে, কপার। এখন মনে করো জিঙ্ক জমা হইলো 10 গ্রাম, কপারও কি 10 গ্রামই জমা হবে? তুমি কি বলতে পারবা যে ভাইয়া কপারও 10 গ্রামই জমা হইতে হবে? না, এরকম বলা যাবে না। মনে করো 100 টাকা নিয়ে তুমি চালের দোকানে গেলা, চালের দোকানে গেলে তোমাকে 100 টাকার চাল দিবে, ঠিক আছে? মানে 1 কেজি চাল দিবে, ধরো 1 কেজি চাল দিল। এখন স্বর্ণের দোকানে গিয়ে তুমি যদি বলো এই নেন 100 টাকা, চালের দোকানদার আমাকে 100 টাকা দিয়ে 1 কেজি চাল দিছে, আপনি স্বর্ণের দোকানদার 100 টাকা দিয়ে আমাকে 1 কেজি স্বর্ণ দেন, দিবে? জুতা দিবে দুইটা, তাই না? জুতা। তো এখন তাহলে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে? ব্যাপারটা হচ্ছে যে তুমি চাল কতটুকু তোমাকে দিবে ডিপেন্ডিং অন চালের মার্কেট প্রাইস, তাই না? স্বর্ণ কতটুকু দিবে সেটা স্বর্ণের মার্কেট প্রাইসের উপর ডিপেন্ড করে। সিমিলারলি আমার কপার কতটুকু জমা হবে সেটা ডিপেন্ড করবে কপারের রাসায়নিক তুল্যাঙ্কের উপর, জিঙ্ক কতটুকু জমা হবে সেটা ডিপেন্ড করবে জিঙ্কের রাসায়নিক তুল্যাঙ্কের উপর। বুঝাইতে পারছি বিষয়টা? তার মানে কে কতটুকু জমা হবে সেটা নির্ভর করতেছে কার রাসায়নিক তুল্যাঙ্ক কতটুকু। তো সেই হিসাবে যদি আমরা সূত্রটা লিখি, আমরা যদি একটু চিন্তা করি যে তাহলে উনি আসলে কি বলতে চেয়েছেন, তো স্যার আসলে বলতে চেয়েছেন এইটা যে W is proportional to E। এটা কি রাসায়নিক তুল্যাঙ্ক? আমরা পরে আসছি, দুইটা জিনিস পরে আসছে, একটা হচ্ছে রাসায়নিক তুল্যাঙ্ক আর একটা তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক। রাসায়নিক তুল্যাঙ্ক হচ্ছে বড় হাতের ই আর তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক হচ্ছে জেড।
তো এখন এই যে সমানুপাতিক চিহ্ন আমরা এটা সবসময় কি করি, উঠায় দিই, রাখি না। তো যদি না রাখি তাহলে আমরা এই ইকুয়েশনটাকে আমরা এভাবে লিখতে পারি না, আমি এক লাইনে লিখে ফেলি, এভাবে লিখতে পারি W1 বাই E1 ইকুয়াল টু W2 বাই E2। ঠিক আছে, এখন ছোটবেলায় আমরা কি শিখেছিলাম, ছোটবেলায় ই এর মান কি শিখেছিলাম, ছোটবেলায় আমরা ই এর মান শিখেছিলাম এই যে ই ইকুয়াল টু এম বাই ই, মানে বড় হাতের ই ইকুয়াল টু ছোট হাতের ই, সরি এম ডিভাইডেড বাই ছোট হাতের ই, এটা শিখছিলাম। তো আমরা যদি মান বসায় দিই, মান বসালে এখানে কি থাকতেছে, এখানে থাকতেছে উপরে থাকতেছে W1, নিচে থাকতেছে M1 বাই E1 ইকুয়াল টু W2 M2 বাই E2, এইটা। হ্যাঁ, এখন এই লাইন থেকে আমরা কি লিখতে পারি, এই লাইন থেকে আমরা পরবর্তীতে লিখতে পারি এইটা, দেখো উপরে থাকে W1 E1 বাই M1 ইকুয়াল টু W2 E2 বাই M2। এইটা হচ্ছে মেইনলি আমাদের ফ্যারাডের দ্বিতীয় সূত্র। আমরা এটা দিয়ে অনেকগুলা, মানে যে কটা ম্যাথ আমরা করব এটা দিয়ে আমরা ম্যাথগুলা করব। ঠিক আছে, তো এখন এটাকে আরেকটু আমরা বিলকি জিলকি করে লিখতে পারি। এই যে W বাই M, এটাকে আমরা কি লিখতে পারি, N, তাই না? N ইকুয়াল টু কি শিখছি, N ইকুয়াল টু শিখছি W বাই M, এই যে এটা। তাহলে W বাই M ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, লিখতে পারি হচ্ছে N। তো এটা করলে আমরা কি লিখবো, N1 E1 ইকুয়াল টু N2 E2, N2 E2, এই যে এটা। তাহলে এই n এর মান কি লিখবো ভাইয়া, এই n সম্পর্কে এতদিন আমরা যা যা লিখে আসছি, জেনে আসছি, গত ক্লাসে লিখছিলাম n ইকুয়াল টু W বাই M BS, V বাই 22.4, 24.8, Q বাই IT, হ্যাঁ Q বাই EF, IT বাই EF ইত্যাদি 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 সবকিছু n সম্পর্কে যখন যেটা দরকার হবে তখন সেটা লিখবো আমরা। ঠিক আছে, তো তাই যদি হয়, এবার আমরা এই সূত্রের, এটাই হচ্ছে আমার সূত্র, এটাই হচ্ছে আমার ফ্যারাডের দ্বিতীয় সূত্র। এবার আমরা এটাতে দু চারটা ম্যাথ প্র্যাকটিস করব। হ্যাঁ, দু চারটা ম্যাথ প্র্যাকটিস করব। ওকে, যাই আমরা পরেরটাতে। আচ্ছা, আমাদের প্রথম ম্যাথ বলতে প্রতি গ্রাম জিঙ্ক ক্যাথোডে জমা করতে 10 টাকা খরচ হয়, তাহলে 15 গ্রাম অ্যালুমিনিয়াম জমা করতে কত টাকা খরচ হবে, 15 গ্রাম অ্যালুমিনিয়াম জমা করতে কত টাকা খরচ হবে। ঠিক আছে, এখন দেখো আমাদেরকে দেয়া আছে জিঙ্কের 1 গ্রাম জিঙ্কের দাম দেয়া আছে 10 টাকা, 15 গ্রাম জিঙ্কের জন্য জিজ্ঞেস করছে, 15 গ্রাম অ্যালুমিনিয়ামের জন্য জিজ্ঞেস করছে কত টাকা। কোশ্চেন একটু এলোমেলো মনে হইতেছে, তাই না? যে জিজ্ঞেস করলো একটা, ডেটা দিল একটা, প্রশ্নে জানতে চাইলো আরেকটা, তাই তো? তো ব্যাপারটা হচ্ছে এইখানে, ব্যাপারটা কিরকম, ব্যাপারটা হচ্ছে যে এই কোশ্চেনটা আসলে কিরকম, এই কোশ্চেনটা হচ্ছে ওই যে আমি যেটা বললাম, যে মনে করো তোমার এইখানে ধরো কিছু পরিমাণ তুমি কারেন্ট দিলা, কারেন্ট সাপ্লাই করলা, কোথায়, দুইটা তড়িৎদ্বারে, কোথায়, একটা হচ্ছে ধরো জিঙ্কে, আরেকটা হচ্ছে অ্যালুমিনিয়ামে। হ্যাঁ, অ্যালুমিনিয়ামে। তো এখন খেয়াল করে দেখো, মনে করো তুমি হচ্ছে এক্স পরিমাণ টাকার কারেন্ট দিলা, কারেন্ট সাপ্লাই, এটা হচ্ছে তোমার কারেন্ট সাপ্লাই। এখানে বেসিক্যালি খরচ কি, ধরো খরচ হচ্ছে কারেন্ট সাপ্লাই, এইটা। হ্যাঁ, তুমি এক্স পরিমাণ টাকার কারেন্ট সাপ্লাই করলা। ওকে, করলে এইবার তুমি মনে করো যে জিঙ্ক পাইলে একটা নির্দিষ্ট গ্রাম, অ্যালুমিনিয়াম পাইলে একটা নির্দিষ্ট গ্রাম। হ্যাঁ, জিঙ্ক পাইলে একটা নির্দিষ্ট গ্রাম, অ্যালুমিনিয়াম পাইলে একটা নির্দিষ্ট গ্রাম। কত গ্রাম, ধরো তুমি জিঙ্ক পাইছো হচ্ছে 1 গ্রাম, ক্লিয়ার, 1 গ্রাম। তাহলে এবার তুমি চিন্তা করো তো, এই 1 গ্রাম জিঙ্ক উৎপন্ন করতে তোমার কত টাকার কারেন্ট দেয়া লাগছে, এই যে এক্স টাকার কারেন্ট দেয়া লাগছে। এটা কি, এটা হচ্ছে তোমার টাকা, এক্স টাকার কারেন্ট দেয়া লাগছে, তাই না? এখন এই এক্স টাকার কারেন্ট দিয়ে তুমি জিঙ্ক তড়িৎদ্বারে পাইলা তুমি এক্স গ্রাম। এখন অ্যালুমিনিয়াম তড়িৎদ্বারে তুমি কত পাবা,
অ্যালুমিনিয়াম তড়িৎদ্বারে তুমি কত পাবা, তাই না? তো মানে কতটুকু পাবা, এখন দেখো ধরো অ্যালুমিনিয়াম তড়িৎদ্বারে তুমি পাইলা হচ্ছে ধরো কত গ্রাম, ধরো 10 গ্রাম, 10 গ্রাম তুমি পাইলা। তাহলে এখন তুমি বলো তো এই 10 গ্রাম অ্যালুমিনিয়াম জমা করতে তোমার কত টাকা খরচ হয়েছে? এক্স টাকা খরচ হয়েছে, তাই না? এক্স টাকা খরচ হয়েছে। তো তোমার 1 গ্রাম জিঙ্ক জমা করতেও তোমার এক্স টাকা খরচ, আবার 10 গ্রাম জিঙ্ক অ্যালুমিনিয়াম জমা করতেও কি তোমার এক্স টাকাই খরচ। এখানে তুমি কারেন্ট সাপ্লাই দিছো কত টাকার, এটা হচ্ছে তোমার ম্যাটার করতেছে। হ্যাঁ, সাপোজ উদাহরণ দিচ্ছি আমি, এখন মনে করো ধরো তুমি 2000 টাকা নিলা, হ্যাঁ 2000 টাকা নিয়ে তুমি চাইলে ধরো নিউ মার্কেট থেকে 2টা শার্ট কিনতে পারো, বা 3টা শার্ট কিনতে পারো, তুমি কোন একটা ব্র্যান্ডের দোকান থেকে একটা শার্ট কিনতে পারো সাপোজ। তাহলে এটা ডিপেন্ড করতেছে কি, ডিপেন্ড করে তোমার টাকার পরিমাণ কিন্তু সেম, কোথাও শার্ট পাবা তুমি একটা, কোথাও শার্ট পাবা তুমি 2টা। বুঝাইতে পারছি? এখন ধরো তোমাকে বললো যে তোমাকে আমি 2000 টাকা দিলাম, হ্যাঁ তুমি নিউ মার্কেট থেকে 2টা শার্ট কিনলা, আর অথবা কোন একটা ব্র্যান্ড থেকে একটা শার্ট কিনলা। এখন ধরো আমি তোমাকে 2000 টাকার কথা বললাম না, তোমাকে বলছি যে একটা নির্দিষ্ট পরিমাণ টাকা দিয়ে তুমি নিউ মার্কেট থেকে 2টা শার্ট কিনতে পারো এবং অথবা ব্র্যান্ড থেকে একটা শার্ট কিনতে পারো। তো আমি তোমাকে হিন্ট দিলাম যে নিউ মার্কেটের একটা শার্টের দাম 1000 টাকা, তাহলে ব্র্যান্ডের একটা শার্টের দাম কত? তো খুবই সিম্পল, নিউ মার্কেট থেকে 2টা শার্ট কিনছো তাহলে কত? 2000, আর ওই ব্র্যান্ডের একটা শার্টের দাম কত? 2000। সিম্পল। তাহলে এখন আমার এখানে তুমি এই যে 1 গ্রাম জিঙ্ক উৎপন্ন করতে যেই টাকার কারেন্ট দিতে হয়, 10 গ্রাম জিঙ্ক উৎপন্ন করতে একই টাকারই কারেন্ট দিতে হয়। তাহলে তোমার এখানে কি জানা দরকার? তোমার জানা দরকার হচ্ছে যখন এই 1 গ্রাম জিঙ্ক জমা হয় তখন অ্যালুমিনিয়াম কতটুকু জমা হয়, অথবা যখন 10 গ্রাম অ্যালুমিনিয়াম জমা হয় তখন জিঙ্ক কতটুকু জমা হয়। তুমি অ্যালুমিনিয়ামের দাম জানো না, অ্যালুমিনিয়ামের কি জানো? অ্যালুমিনিয়ামের জানো হচ্ছে তুমি পরিমাণ, আর জিঙ্কের তুমি পরিমাণ জানো না কতটুকু হয়েছে, জিঙ্কের তুমি কি জানো? দাম জানো। তাহলে এখন তুমি যদি একটা কাজ করতে পারো যে অ্যালুমিনিয়াম যতটুকু জমা হয়, এই যখন 15 গ্রাম অ্যালুমিনিয়াম জমা হয় তখন কতটুকু জিঙ্ক জমা হয়, কতটুকু? তো দুইটার মান কি, দুইটার দাম কি? সেম। এই যে ধরো 1 গ্রাম জিঙ্ক যখন জমা হয়েছে সেটার দাম যেমন এক্স টাকা, আবার 10 গ্রাম জিঙ্ক যখন জমা হয়েছে সেটার দামও কি এক্স টাকা। তাহলে 15 গ্রাম অ্যালুমিনিয়াম যখন জমা হয় তখন জিঙ্ক কতটুকু জমা হয় সেটা যদি বের করতে পারি তাহলে দুইটার দামই কি, দুইটার দামই সেম। কারণ কি? কারণ কারেন্ট সাপ্লাই এক, কারেন্ট সাপ্লাই সেম পরিমাণ কারেন্ট দেওয়া হয়েছে তাদের মধ্যে। ম্যাথটা করলে আরো ক্লিয়ার হয়ে যাবে। আমি অনেকগুলো উদাহরণ দিলাম, তোমার মাথায় সবগুলাই ঘুরতেছে, মাথা শুধু বিলকি জিলকি করতেছে, যাই এটা কি বলতেছে ভাই, কি বলতেছে। তো ম্যাথটা করলে আমরা একদম ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাব। ধরো আমাদের সূত্র কি? সূত্র হচ্ছে W1 U1 by M1 equal to W2 E2 by M2। এখন এক পাশে তুমি হচ্ছে অ্যালুমিনিয়ামের মান বসাবা, আরেক পাশে তুমি জিঙ্কের মান বসাবা, ঠিক আছে? তো আমি ধরো এই পাশে অ্যালুমিনিয়ামের মান বসাই। অ্যালুমিনিয়াম কত গ্রাম? 15 গ্রাম। 15 গ্রাম ইনটু অ্যালুমিনিয়ামের তুল্য সংখ্যা কত? লাস্ট ক্লাস এরকম বহু পড়ায় আসছে, আর এটা ব্যাখ্যা করবো না। 3। অ্যালুমিনিয়ামের ভর কত? ভর হচ্ছে 27 ইকুয়াল টু W2 জিঙ্ক কতটুকু জমা হয়েছে আমরা জানি না, তাই না? ইনটু জিঙ্কের তুল্য সংখ্যা কত? জিঙ্ক 2+ হয়, তার মানে 2। M2 ভর, জিঙ্কের ভর হচ্ছে 65.4। এটা ক্যালকুলেশন করলে আমার ওই জিঙ্কের ভর W2 আসবে 54.5 গ্রাম, এরকম। তাহলে এইটার মানে কি ভাইয়া? এটার মানে হচ্ছে যে যখন 15 গ্রাম অ্যালুমিনিয়াম জমা হয় তখন 54.5 গ্রাম জিঙ্ক জমা হয়। তার মানে কি? তার মানে 15 গ্রাম অ্যালুমিনিয়াম জমা করতে যেই খরচটা হয় আমার 54.5 গ্রাম জিঙ্ক জমা করতে একই খরচ হয়। ক্লিয়ার? এইটুকু বুঝলে ম্যাথ শেষ, তাহলে 15 গ্রাম অ্যালুমিনিয়াম জমা করতে আমার যেই খরচটা হয় 54.5 গ্রাম জিঙ্ক জমা করতে একই খরচ হয়। কারণ অ্যালুমিনিয়ামের দাম জানো না, জিঙ্কের দাম তো জানো। তো জানলে ছোটবেলায় তোমাদের সব থেকে প্রিয় ম্যাথ ঐকিক নিয়মটা করে ফেলো। ঐকিক নিয়ম কি? ঐকিক নিয়ম হচ্ছে যে 1 গ্রাম জিঙ্কের জন্য খরচ কত? খরচ হচ্ছে 10 টাকা। তাহলে 54.5 গ্রাম জিঙ্কের জন্য খরচ কত? 545 টাকা।
এবার যদি আমাদেরকে প্রশ্ন করা হয় যে তাহলে 15 গ্রাম অ্যালুমিনিয়ামের দাম কত? 15 গ্রাম অ্যালুমিনিয়ামের দাম হচ্ছে, বা 15 গ্রাম অ্যালুমিনিয়াম উৎপন্ন করতে বা জমা করতে, 15 গ্রাম অ্যালুমিনিয়াম জমা করতে খরচ কত হবে? জমা করতে খরচ কত হবে? খরচ হবে এই যে এইটা 545 টাকা। ঠিক আছে, এটাই হচ্ছে আমার অ্যান্সার। তার মানে ওই সূত্রের মধ্যে মান বসাইলে, ধরো তুমি এক্স গ্রাম জিঙ্কের জন্য যদি ওয়াই গ্রাম অ্যালুমিনিয়াম পাও, তাহলে দুইটার জন্য খরচ সেম, তুমি যদি ওয়াই গ্রাম জিঙ্কের জন্য এক্স গ্রাম অ্যালুমিনিয়াম পাও, সেক্ষেত্রে দুইটার জন্য আমার খরচ সেম। ক্লিয়ার? বুঝতে পারছি বিষয়টা? এটাই হচ্ছে এই সূত্রটার মেইন থিম। তো আমরা হোপফুলি এটা বুঝতে পারছি। এইটা খুবই সিম্পল ম্যাথ, সূত্রের মধ্যে মান বসায় দিলেই হয়ে যাচ্ছে। এখন সূত্রটা কেন আমি এখানে বসাবো, এই জন্যই আমি এই 100x টাকা জিঙ্ক, y টাকা শার্ট প্যান্ট বহু কিছু দিয়ে বোঝানোর চেষ্টা করছি, এই জন্যই যে এখানে তুমি একটা ডাটা বসাইলে আরেকটা যে পাবা, কখন পাবা? যখন কারেন্ট সাপ্লাইটা সেম, একই কারেন্ট সাপ্লাই, তো খরচও কি সেম, সিম্পল। ঠিক আছে, ওকে। মনে করো তুমি 1000 টাকা দিয়ে একজন ওই যে দিনমজুর নিলা, সারাদিন সে তোমার খেতে কাজ করলো, 1000 টাকা নিল। আর তুমি একজন ডাক্তার ভিজিটে গেলা, ডাক্তারের কাছে 10 মিনিট তোমাকে চেক আপ করলো, 1000 টাকা দিল। এখন কে কতটুকু তোমাকে সময় দিবে ডিপেন্ড করতেছে কার মার্কেট প্রাইস কত, কার রাসায়নিক তুল্যাঙ্ক কত। তোমার খরচ কিন্তু সেম, দুই জায়গায় তোমার খরচ কি 1000 টাকা, কিন্তু দুইজন তোমাকে সমান সময় দিবে না। বা আমাকেও যদি নাও পড়ানোর জন্য, আমিও তোমাকে সমান সময় দিব না। বুঝতে পারছি বিষয়টা? তাহলে তুমি তোমার লাইফে কাকে কতটুকু পাবা ডিপেন্ড করতেছে কার মার্কেট প্রাইস কত। এখানে তুমি জিঙ্ক কতটুকু পাবা ডিপেন্ড করতেছে জিঙ্কের রাসায়নিক তুল্যাঙ্কের উপর, অ্যালুমিনিয়াম কতটুকু পাবা ডিপেন্ড করতেছে অ্যালুমিনিয়াম রাসায়নিক তুল্যাঙ্কের উপর। হোপফুলি আমরা বুঝতে পারছি। ঠিক আছে, ওকে। এবার আমরা যাই পরেরটাতে। কি বলছে? একই পরিমাণ তড়িৎ অ্যাসিড মিশ্রিত পানি ও একটি অজানা ধাতুর ক্লোরাইড লবণের জলীয় দ্রবণে পৃথকভাবে চালনা করলে অ্যাসিড মিশ্রিত পানির ক্ষেত্রে প্রমাণ তাপমাত্রা ও চাপ, কি বলছে? প্রমাণ তাপমাত্রা ও চাপ। এই চাপে 7.4 ডেসিমিটার কিউব। কি কি ইনফরমেশন দেওয়া আছে দেখো। 7.4 ডেসিমিটার কিউব হাইড্রোজেন এবং লবণের দ্রবণের ক্ষেত্রে 21 গ্রাম ধাতু সঞ্চিত হয়। 21 গ্রাম ধাতু সঞ্চিত হয়। বলছে ধাতব মৌলটির আণবিক ভর দেওয়া আছে 63.5। তার মানে এটা হচ্ছে কপারে কত? 63.5। বলছে এটা যোজনী কত? আচ্ছা, এখানে যোজনী বলতে কি বোঝানো হয় ভাইয়া? এখানে যোজনী বলতে বোঝানো হয় হচ্ছে তুল্য সংখ্যা। এই যে এটা ইকুয়াল টু হোয়াট, কারণ ধাতুর যোজনীটাই কি? ধাতুর যোজনীটাই তার তুল্য সংখ্যা। ওকে, আমাদের সূত্র কি? সূত্র হচ্ছে এই যে এটা N1E1 equal to N2E2। কেন আমরা এবার N1E1 N2E2 নিলাম? কারণ এবার কিন্তু আমাদের একটাতে দেওয়া আছে প্রমাণ তাপমাত্রা চাপে আয়তন, আরেকটাতে দেওয়া আছে ভর। তো আমরা দুইটা N নিলাম, যখন যেটা লাগে সেটা ব্যবহার করব। তো আমরা এক পাশে যদি ধাতুরটা নিলে N আমরা কি লিখবো? N লিখবো হচ্ছে W/M, আর এখানে হচ্ছে E1 equal to N কি লিখবো? N লিখবো হচ্ছে V/22.4 আর হচ্ছে E2। ওকে, তো এবার মান বসায় দেই। W কত? W হচ্ছে 21 গ্রাম, 21। নিচে হচ্ছে 63.56। ওকে, E1 কত? E1 এটা আমাদের বের করা লাগবে। ইকুয়াল টু V এর মান দেওয়া কত? 7.4 ডিভাইডেড বাই এখানে কত? এখানে হচ্ছে 22.4 ইনটু E2 কত? E2 হচ্ছে হাইড্রোজেনের E2 জিজ্ঞেস করছে। হাইড্রোজেন কিভাবে জমা হয়? এই যে দুইটা S+, দুইটা ইলেকট্রন গ্রহণ করে H2 হিসাবে জমা হয়। তাহলে তুল্য সংখ্যা কত? তুল্য সংখ্যা 2। এগুলা গত ক্লাসে বেশ কয়েকবার বলা হয়েছে। ঠিক আছে, তুল্য সংখ্যা হচ্ছে 2। তো এইখানে ক্যালকুলেশন করলে আমার E1 এর একটা মান আসবে, আর যেটা মান আসবে সেটাই আমার অ্যান্সার। এই মানটা 2 এর কাছাকাছি আসবে, যেহেতু কপার, তো কপারের কত? কপার হচ্ছে +2। তার মানে এখানে যোজনীটা 2 আসবে, 2 এর কাছাকাছি আসবে, এরকমই একটা ডেটা আসবে। ঠিক আছে, সো হোপফুলি আমরা পারবো। এখন এইগুলো আর কোনো ঘটনাই না, সূত্র বসাবো, সূত্রের মধ্যে মান বসায় দিব, শেষ, খেলা খতম। ওকে, খেলা খতম। তাহলে যাই আমরা পরের ম্যাথে।
পরেরটা কি বলছে ভাইয়া? ভেরি সিম্পল, বলছে শ্রেণী সজ্জায় সজ্জিত কপার সালফেট ও সিলভার নাইট্রেট দ্রবণের মধ্যে তড়িৎ প্রবাহ চালনা করলে একটি নির্দিষ্ট সময় পর তড়িৎ দ্বারে 1.15 গ্রাম কপার ধাতু সঞ্চিত হলে একই সময়ে একই প্রক্রিয়ায় কত গ্রাম সিলভার ধাতু সঞ্চিত হবে? এটা কোনো ঘটনা? বলছে 1.15 গ্রাম কপার ধাতু সঞ্চিত হলে একই সময়ে কত গ্রাম সিলভার ধাতু সঞ্চিত হবে। তো এটার ক্ষেত্রে কি করবা? এটার ক্ষেত্রে জাস্ট সূত্রটা লেখা মান বসায় দিবা, জাস্ট সূত্রটা লেখা মান বসায় দিবা, তাই না? সূত্র কি? সূত্র হচ্ছে এই যে এটা, W1 E1 বাই M1 ইকুয়াল টু W2 E2 বাই M2। এবার তুমি এক পাশে কপারের মান বসাও, আরেক পাশ থেকে সিলভারের মান বের হয়ে আসবে। এটা তোমরা পারবা, এটা আমি দিয়ে দিলাম হোম কাজ। এটা তোমাদের হোম কাজ বা বাড়ির ওয়ার্ক, হোম কাজ বা বাড়ির ওয়ার্ক, এটা ঠিক আছে। এরপরে কি বলছে? বলছে সিলভার নাইট্রেট দ্রবণে 1.75 অ্যাম্পিয়ার তড়িৎ 1 ঘন্টা 25 মিনিট 42 সেকেন্ড। ওরে বাবা, বিরাট কঠিন করলো তারা, মনে হচ্ছে আমরা পারবোই না। 1 ঘন্টা 25 মিনিট 42 সেকেন্ড। একটা মানুষ লাইফে কতটা হতাশ থাকলে সময় নিয়ে এরকম করতে পারে? ভাই তুই 2 ঘন্টাতে, 10 ঘন্টাতে, 20 ঘন্টা, 100 ঘন্টাতে সমস্যা নেই, 1 ঘন্টা 25 মিনিট 42 সেকেন্ড। আমরা ক্লাস 3-তে পড়ি, আমরা এগুলো জানি না। ওকে, চালনা করলে ক্যাথোড তড়িৎ দ্বারে কি পরিমাণ সিলভার ধাতু জমা হবে? কি পরিমাণ সিলভার ধাতু জমা হবে? এবার বলছে একই পরিমাণ বিদ্যুৎ যদি আমরা একই শ্রেণীতে বর্তমানে কপার সালফেট দ্রবণেও দিব, আবার লঘু সালফিউরিক অ্যাসিড দ্রবণেও দিব, দুইটাতেই দিব, হ্যাঁ, ওই একই পরিমাণ কারেন্ট, একই পরিমাণ কারেন্ট দিব, দিলে বলছে যে আমার কপার কতটুকু সঞ্চিত হবে আর প্রমাণ অবস্থায় হাইড্রোজেনের আয়তন কতটুকু হবে, আয়তন কতটুকু হবে কোন অবস্থায়? প্রমাণ অবস্থায়। তার মানে এখানে দেখেন তিনটা ম্যাথ দেয়া আছে। প্রথম ম্যাথ বলছে যে এখানে সিলভার কতটুকু জমা হবে, এত কারেন্ট এত সময় ধরে সিলভার কতটুকু জমা হবে, এটা হচ্ছে আমাদের প্রথম ম্যাথ। দ্বিতীয় ম্যাথ হচ্ছে যে একই পরিমাণ কারেন্ট দিলে সিলভার যতটুকু জমা হয় কপার কতটুকু জমা হবে। তৃতীয় ম্যাথ আবার বলছে যে ওই একই পরিমাণ কারেন্টে সিলভার যতটুকু জমা হয় সেখানে হাইড্রোজেনের আয়তন কত হবে। তাহলে তিনটা ম্যাথ একের ভিতরে তিন, একের ভিতরে তিন, ঠিক আছে, একের ভিতরে তিন। ওকে, তাহলে আমরা একটা একটা করে করা শুরু করি। প্রথমে সিলভার নাইট্রেটের ক্ষেত্রে সিলভার কতটুকু জমা হবে? সিলভার জমা হবে W ইকুয়াল টু MIT বাই EF, এইটা। তো এখান থেকে আমরা মান বসায় দেই, মান বসায় দেই। মান বসালে এম কত সিলভারের ভাইয়া? সিলভারের এম হচ্ছে 107 দশমিক সামথিং, আমরা 108 লিখতে পারি চাইলে, 108 ইন্টু আই কারেন্ট কত? কারেন্ট হচ্ছে 1.75 ইন্টু সময় 1 ঘন্টা 25 মিনিট 42 সেকেন্ড। খোদা, 1 ঘন্টা 25 মিনিট 42 সেকেন্ড। আচ্ছা, তাহলে 1 ঘন্টার জন্য হচ্ছে 3600 সেকেন্ড, 25 মিনিটের জন্য হচ্ছে কত? 6 25 150, 15 কত সেকেন্ড? 1500 সেকেন্ড কি? আচ্ছা, 60 ইন্টু 25, 5 25 125, 6 25 150, হয় এরকমই হওয়ার কথা ছিল। সাথে হচ্ছে 42 সেকেন্ড যোগ 42 হয়ে গেছে। নিচে হচ্ছে ই, সিলভারের ই কত? সিলভার ই হচ্ছে 1 ইন্টু এফ কত সিলভারের? সিলভারের এফ হচ্ছে এফ তো ফ্যারাডের ধ্রুবক কত? 96500। এইটা করলে এইখানে আমরা একটা পরিমাণ পাবো, ধরলাম আমরা পাইলাম হচ্ছে x গ্রাম, ঠিক আছে। তাহলে আমরা কি করলাম? আমরা প্রথমে সিলভার কতটুকু জমা হবে, ওই যে এত কারেন্ট এত মিনিট ধরে, সেটা তো আমরা আগের ক্লাসে করেছি এই টাইপের ম্যাথ, তাই না? W ইকুয়াল টু MIT বাই EF, এম বসাবো, আই বসাবো, টি এর মান বসাবো, এইখানে একটু এই যে এটা MIT, টি এর মান এটা, হ্যাঁ, 3600 সেকেন্ড সাথে 60 ইন্টু 25 যোগ 42, এইটা
1 ঘন্টা 36 সেকেন্ড 25 মিনিট এত এত। ওকে, এরপরে সিলভারে আমরা বসাইলাম তুল্য সংখ্যা 97500। তো এটা আমরা করলে ধরো x গ্রাম পাইলাম। এটা হলো আমাদের প্রথম পার্ট গেল। এবার আসো দ্বিতীয় পার্ট। দ্বিতীয় পার্টে কি বলছে? দ্বিতীয় পার্টে বলছে যে দ্বিতীয় পার্টে বলছে যে আমার একই পরিমাণ কারেন্ট যদি আমরা এই যে একই পরিমাণ বিদ্যুৎ যদি আমরা কপার সালফেটে দেই তাহলে কপার কতটুকু জমা হবে কপার সালফেটে দিলে। এবার আমাদের সূত্র কোনটা? এবার আমাদের সূত্র হচ্ছে W1 E1 বাই M1 ইকুয়াল টু W2 E2 বাই M2। মান বসায় দিই। W1 আমরা মান বসাই, ধরো কপারের মান বসাই যেটা আমরা জানি না। E1 কত? কপারের তুল্য সংখ্যা হচ্ছে 2। কপারের M কত? M হচ্ছে 63.5 ইকুয়াল টু W2 হচ্ছে যদি সিলভার হয়, সিলভার কতটুকু জমা হয়েছিল? x গ্রাম। তাহলে x আমরা লিখে দেই ইনটু সিলভারের তুল্য সংখ্যা 1 আর সিলভারের ভর হচ্ছে 108। এখান থেকে আমরা W1 এর মান বের করতে পারবো। W1 এর একটা মান আমরা পাবো, যেটা পাবো সেটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ধরো আমরা এটা পাইলাম y, এটাই আমাদের অ্যান্সার। ঠিক আছে? এরপরে আবার এটা গেল কোনটা? এটা গেল হচ্ছে আমার কপারেরটা। ঠিক আছে, এটা গেল আমরা কপারেরটা। তো এবার বলছে যে ওই একই পরিমাণ কারেন্ট যেটা দিলে আমাদের ওই x গ্রাম সিলভার জমা হয়, সেক্ষেত্রে আমার প্রমাণ অবস্থায় হাইড্রোজেনের আয়তন কতটুকু হবে, হাইড্রোজেন কতটুকু জমা হবে। তো এবার আমরা সূত্র কি লিখবো? যেহেতু একটা আছে গ্রামে আরেকটা হচ্ছে আয়তন, তাহলে আমাদের N1 E1 ইকুয়াল টু N2 E2। এখান থেকে আমরা প্রথমটা n এর মান কি লিখবো? W বাই M সাথে E1, আর এখানে লিখবো V বাই 22.4 E2। এটা তো মান বসায় দেই। আমার W কত? x গ্রাম, যেটা সিলভার জমা হয়েছিল। তুমি কিন্তু এখানে W এর মান পাবা, কারণ x এর মান তো তুমি জানো। x এর মান এই যে এটা ক্যালকুলেশন করলে যেটা আসবে সেটা, এই মানটাই নিয়ে এই x এর মানটাই তুমি নিয়ে এখানে বসায় দিবা। জাস্ট এই x এর মানটাই নিয়ে তুমি এই জায়গায় বসায় দিবা। ঠিক আছে? আবার এই x এর মানটাই তুমি এইখানে না বসায় দিবে, যে এই x এর মানটাই তুমি এইখানে না আবার বসায় দিবা। কিছুই না, এটা আহামরি কিছু না। m কত সিলভারের? 108। E1 কত? E1 হচ্ছে 1 ইকুয়াল টু V কত? V আমরা জানি না, বের করব। নিচে হচ্ছে 22.4 আর হাইড্রোজেনের জন্য তুল্য সংখ্যা হচ্ছে 2। এখান থেকে তুমি V এর একটা মান পাবা, আর যেটা পাবা সেটাই হচ্ছে তোমার অ্যান্সার। শেষ। তুমি চাইলে কিন্তু এখানে এই যে এখানে তুমি সিলভার দিয়ে করছো না, এখানে তুমি কপার দিয়েও করতে পারতো। অর্থাৎ এই ডাটাটা বসায়া এখানে কপারের ডাটা বসাইলো, সেম রেজাল্টই আসতো। ঠিক আছে, সেম রেজাল্টই আসতো। সো তোমার জিনিস মানে বেসিক ক্লিয়ার হইলে তুমি যে কোনো কিছু অ্যাপ্লাই করতে পারবা, কিন্তু বেসিক ক্লিয়ার না থাকলে তোমার মানে সূত্র বা এই কোনো কিছু তোমার মাথায় কাজ করবে না। ঠিক আছে? সো হোপফুলি আমরা বুঝতে পারছি। ঠিক আছে, ওকে। বুঝলে আমরা যাই পরেরটাতে। এই সূত্র দিয়ে আসলে অত বেশি আসে না, অত প্যারা করার দরকার না। আমি যা পড়াইতেছি মোর দেন এনাফ, এর চেয়ে বেশি লাগবেই না। ওকে, এখানে কি বলছে যে গোল্ড লবণের দ্রবণ থেকে এত গ্রাম গোল্ড মুক্ত করতে যে পরিমাণ তড়িৎ প্রয়োজন, সমপরিমাণ তড়িৎ দ্বারা তুতের দ্রবণে কপার অ্যানোড ব্যবহার করে তড়িৎ বিশ্লেষণ করলে 1.75 কপার দ্রবীভূত হয়। 1.75 গ্রাম কপার দ্রবীভূত হয়। বলছে গোল্ড লবণটিতে গোল্ডের জারণ সংখ্যা নির্ণয় করো, যে ই নির্ণয় করতে বলছে। এমন একটা আমরা করছি না যে তোমার এটারও ডাব্লিউ দেওয়া আছে, এটারও ডাব্লিউ দেওয়া আছে। তারপরে কপারের জারণ মান তুমি জানো 2, ভর জানো, গোল্ডের ভরও কিন্তু দেওয়া আছে। দেখো সবই দেওয়া আছে, গোল্ডের ভর দেওয়া আছে, কপারের ভরও দেওয়া আছে। তুমি শুধু গোল্ডের কি নির্ণয় করবা? গোল্ডের ই নির্ণয় করবা। এই যে গোল্ডের কি নির্ণয় করবা? ই নির্ণয় করবা। গোল্ড হচ্ছে কি করে? গোল্ড হচ্ছে 3টা ইলেকট্রন গ্রহণ করে গোল্ড হিসাবে জমা হয়। তাহলে এখানে গোল্ডের ই কত আসবে? গোল্ডের ই 3 আসবে। ইকুয়াল টু 3 হবে রেজাল্ট। আমি রেজাল্ট বলে দিলাম, তোমরা এই ম্যাথটা করবে, এটা তোমাদের হোমওয়ার্ক। এটা এক্স্যাক্টলি কোনটা? এটা এক্স্যাক্টলি এই যে এই ম্যাথটা। কই জানি 2 আসছে, এই যে
এটা এক্স্যাক্টলি এই ম্যাথটা সেম, এখানে একটাতে ভি দিছে আর এখানে দুইটাই ডাব্লিউ দিছে। তো এই ম্যাথটা পুরো ক্লাস করার পরে আই থিঙ্ক এই ম্যাথটা তোমাদের পারা উচিত। এটা তোমাদের হোম কাজ বা বাড়ির ওয়ার্ক, বাড়ির ওয়ার্ক, ঠিক আছে? বাড়ির ওয়ার্ক, বাড়ির কাজ তোমরা পছন্দ করো না, মন খারাপ হয়ে যায় তোমাদের বাড়ির কাজ দিলে। তো যাই হোক বাচ্চারা, আজকে এই ক্লাসটা আমাদের অর্থাৎ ফ্যারাডের দ্বিতীয় সূত্র যেটা, এটাতে আমি আগেই বলছি যে ছোটখাটো একটা কমপ্লিট ক্লাস হবে। যতটুকু পড়াইছি মোর দেন এনাফ, এতটুকু পড়ো, এর বাসি মানে এর বাইরে এখান থেকে জিন্দেগিতেও কিছু লাগবে না, মানে আমাদের এই সিলেবাসের জন্য দরকার নাই, ঠিক আছে? সো এটুকু পড়ো, আবার নেক্সট পরবর্তীতে, এটা কত ছিল, পর্ব 4 ছিল, পর্ব 5-এ আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। ততদিনের জন্য সবাই সুস্থ থাকো, ভালো থাকো, ঠিকঠাক মতো পড়াশোনা করো। আল্লাহ হাফেজ।